নমস্কার। সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা, যেখানে শুনবো আজকে এমন একজনের কাছ থেকে তার গল্প, যার হয়তো প্রচুর গল্প আমরা জানি, কিন্তু আসল সোনাকে চিনি কি? সোনা ছেলে, সোনা মানুষ, সোনা মিউজিশিয়ান, সোনা মিউজিক ডিরেক্টর, সোনা হিউম্যান বিং, সোনা বন্ধু, অ্যান্ড the most awarded, the superstar friend I have, the man with the golden heart, অনুপম রায়। বলতে হবে দি অনুপম রায় আজকে আমার বছর শুরুর আড্ডার গেস্ট, and I'm so grateful. Thank you, অনুপম. Thank you, Rupsha. Happy New Year. Happy New Year. Trust me, আজকে আমার এই আড্ডাটাতে আমার সত্যি মনে হচ্ছে now I'm feeling it's a happy new year. প্রথম প্রশ্ন হচ্ছে, what is the definition of happiness to অনুপম রায়? তো হ্যাপিনেস হচ্ছে একটা ছোট মুহূর্ত, যেটা এমন নয় যে একবারই আসে, বারবার আসে, কিন্তু সেটার পরেই একটা লো আসে, একটা দুঃখের সময় আসে, আবার তারপর হ্যাপিনেস আসে, তারপর আবার অপেক্ষা, আবার কবে লো আসবে। আর এই যে হ্যাপিনেসের ডেফিনেশনটা, এটা ডিরাইভ করতে অনুপম রায় কতগুলো বছর দিয়েছে? এইটা দিতে বেশ সময় লেগেছে, বেশ কয়েকটা দশক কেটে গেছে, এবং ওই একটা বয়সের পর মনে হয়, যখন মানে জীবনটা আরেকটু দেখা যায়, আমার মনে হয় আরো 10-20 বছর পর যদি বেঁচে থাকি, তখন হয়তো আর একটা অন্য ডেফিনেশন পাবো। কিন্তু এখন এটাই মনে হচ্ছে যে ছোটবেলায় বড্ড বেশি আর কি উচ্ছ্বাস ছিল, আর কি আনন্দও বেশি উচ্ছ্বাস, দুঃখেও খুব বেশি দুঃখ, সেটাকে ব্যালেন্স করতে শেখা। উইদিন কোটস ভালো ছেলে, ছোট থেকে পড়াশোনায় ভালো, মানুষের সাথে ব্যবহারে ভালো, সবার এত ভালোবাসার ছেলে, তার ছোটবেলাটাতে কতটা সে সময় দিয়েছিল পড়াশোনায় এবং কতটা হবিস বা এক্সট্রা কারিকুলারে, সেটা যদি একটু এমন ভাবে আমাদেরকে গাইড করিস, যার কারণ এখন যেহেতু টেকনোলজি চারিপাশে, অনেকেই তো অনুপম রায় হতে চায়, তাহলে মোটামুটি পথটা কি হওয়া উচিত যদি একটু গাইডেন্স পাওয়া যায় মাস্টারমশাই? এরকম হয় না অ্যাকচুয়ালি, কারণ প্রত্যেকটা মানুষ খুব আলাদা, এবং প্রত্যেকের নিজস্ব চলার গতি, প্রত্যেকের নিজস্ব মতামত, ভালো লাগা, আমার মতন যে হতে হবে, হয়েও যে খুব উপকার হবে, এরকম কোনো ব্যাপার, মানে there is nothing like that. আমি আমার ক্ষেত্রে বলতে পারি, ছোটবেলায় এই ঘন্টা ব্যাপী পড়াশোনা হয় না। ছোটবেলায় আমার যেটা ছিল, the only super power I have is that I am very dedicated. রেসপন্সিবল বল বা কথা দিয়ে কথা রাখা, এইগুলো আর কি খুব বেশি ছিল। আমাকে যদি হোমওয়ার্ক দেওয়া হতো, আমি ফাঁকি দিতাম না, আমি হোমওয়ার্কটা করতাম। এবার সেটা কত ঘন্টা ধরে করছি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আমার হচ্ছে যে যেহেতু আমাকে বলা হয়েছে, আই উইল নট মিস দ্যাট। তার সঙ্গে আমি খেলাধুলা করতে ভীষণ ভালোবাসতাম, যার ফলে সেটাও আমি কোনোভাবে মিস করতাম না। বেসিক্যালি মাই অনলি স্কিল ইজ হার্ড ওয়ার্ক। আমার আর কোনো সুপার পাওয়ার নেই। অসাধারণ। আর একটা তোর প্রচন্ড সুপার স্কিল হচ্ছে অনেস্টি। হ্যাঁ, মানে এটা একটা ভীষণ বড় তুই। আর এই যে তোর সাথে এত স্বচ্ছভাবে তুই করতে পারছি, এটাও আমার খুব ভালো লাগছে, বিকজ আমি তো এখন মনে হয় কিছু মানুষকে ডাবল আপনি বলা উচিত, মানে আপনিতেও তারা ছোট ফিল করতে পারে। সো আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল দ্যাট ইউ অ্যালাউড দিস টাইম। নতুন বছরে আই এম ফিলিং সো হ্যাপি, কারণ অনেক বছর বাদে আই থিঙ্ক উই আর অ্যাকচুয়ালি শেয়ারিং আ কনভারসেশন। হ্যাঁ, বহুদিন বাদে কথা হচ্ছে, বহু বছর। এবার এই যে নতুন বছরে কিছু চেকলিস্ট যেটা এই বছরে কমপ্লিট করার ইচ্ছে রাখছিস, a dream you have set, a wish you want to fulfill? ড্রিম বল বা উইশ বল, এগুলো তো ডিসক্লোজ করতে নেই, কারণ ডিসক্লোজ করলে ওগুলো শিওর ঘেঁটে যায়। কিছু থাকে, এবার সেটা মনের মধ্যে নিয়েই চলি। কিন্তু আরেকটা জিনিসও শিখেছি ওভার দ্য টাইম, সেটা হচ্ছে যে আমরা যাই ভাবি, আলটিমেটলি ডেস্টিনি বা লাক বল বা সামথিং এলস আর কি, সেগুলোকে পুরোপুরি পাল্টে দেয়। এবার ভালোর জন্য না খারাপের জন্য, দ্যাট ইজ ফর টাইম টু টেল। কিন্তু প্ল্যান করে লাইফটা এত আনপ্রেডিক্টেবল। আমি খুব প্ল্যান্ড একটা মানুষ এমনিতে। আমি আমার ডেইলি স্কেডিউল কি হবে, আমি কখন রেয়াজ করব, কখন এক্সারসাইজ করব, কখন আমি কাজ করব, এগুলো সব আমি মেপে চলি। কিন্তু লাইফটা না মাপা যায় না, এবং 2025টাও মাপতে পারবো না আমি, যে এই মাসে আমি এটা চাই, ওই মাসে এটা চাই। এটা আমি টার্গেট সেট করব, বাট দেয়ার ইজ সামথিং লাফিং অ্যাট মি যে উই আর গোইং টু রুইন দিস। And there are millions loving you because you will do it. You know, so that's our belief, because you have always excelled. Seeing your journey,
যে জিনিসগুলো অনুপম রায়কে গুগল করলেই পাওয়া যায় সেই জাতীয় প্রশ্ন আমি জেনারেলি চেষ্টা করি যতটা অ্যাভয়েড করা যায় আমাদের শোনা কথা কথা শোনায়, বিকজ দ্য কোর পার্সন ইজ হোয়াট আই ওয়ান্ট টু হ্যাভ আ কনভারসেশন উইথ। তাই আমার পরবর্তী প্রশ্ন, শোনা কথা কথা শোনা অনুষ্ঠানটার নামটার মধ্যে যে শোনা রয়েছে দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, উইচ আর ওয়ার্ডস। সো ছোটবেলা থেকে এখনো অব্দি অনুপম তোর এই জার্নিতে কিছু কথা, could be parents, could be teachers, could be even friends who leave some words behind, যে শব্দগুলো তুই ধরে রেখেছিস and it has helped you in your foundation and in your journey forward. একটা কথা তো রিসেন্টলি মানে বারবারই আলোচনাও হচ্ছিল, অনেক তত্ত্ব কথা আমরা আলোচনা করি, অনেক মরালিটি, অনেক এইটা হওয়া উচিত, ওইটা হওয়া উচিত নয়, ঠিক ভুল, এগুলো তো অনেক আলোচনা হয়। মা একটা কথা বলেছিল যে ওয়াইল জাজিং পিপুল আর কি, যে এই মানুষটার এই কাজটা করা উচিত হয়নি বা এই মানুষটার এইটা বলা উচিত হয়নি। এইটা কোনো থিওরি দিয়ে অ্যাকচুয়ালি ঠিক ভুল বলা যায় না, কারণ সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে পরিস্থিতি। এক একটা মানুষের বিহেভিয়ার এক একটা পরিস্থিতিতে একরকম। আমি এক্সাম্পল দিয়ে বলছি, আমরা দেখি যে মানুষ চুরি করে, স্বভাব তার চুরিরই স্বভাব, এটা ধরে নিই আর কি। কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড চেক করি, একটু পরিস্থিতি দেখি, যার কিছু নেই তার একটা অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার প্রবৃত্তি হবেই। এবং দুঃখের বিষয় হচ্ছে যে যার প্রচুর আছে তারপরেও সে অন্যের জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অভাবের থেকে একটা স্বভাবের পরিবর্তন হয়। এবং এটা আমি একটা থেফট নিয়ে বলছি, থেফটের চাইতে বড় অপরাধ যদি ধরি, খুন। সে কোন পরিস্থিতিতে সেই কাজটা করছে, আমরা জানি যে খুন অপরাধ এবং এটা দণ্ডনীয় অপরাধ আর কি, কিন্তু পরিস্থিতি আবার অনেক সময় মানুষকে অন্যরকম ভাবায়। তাই জন্য একজন মানুষকে জাজ করার আগে আমার মনে হয় যে ওই পরিস্থিতিটা বোঝা খুব ইম্পর্টেন্ট, যে সে কোন পরিস্থিতিতে সেই কাজটা করেছে। সেটা মায়ের কথা, এবং যত দিন যাচ্ছে আর একটু ভালো লাগছে। ওয়ান্ডারফুল, মানে অ্যাবসলিউটলি ওয়েল সেড। সবসময় প্লিজ জানিস অ্যাপ্রিসিয়েশন গুলো উইদিন ব্র্যাকেট আউটসাইড, ঠিক আছে? বাইরে একটা কমন ব্র্যাকেটে করে রাখিস প্লিজ। হ্যাঁ, তুই I'm feeling actually very excited about this whole conversation, কারণ মানে আমি বছর শুরুতে I was really hoping যে তুই একটু সময় দিবি, কারণ আমি চেষ্টা করলাম তোর সাথে এস্টাবলিশ করতে একটু যোগাযোগ, বাট তারপরে I can follow your schedule and you have such great performances, সবকিছু lined up। এবার একটু আর্টিস্ট মানুষটাকে জিজ্ঞেস করতে চাই, এতগুলো মিডিয়ামে কাজ করিস, নিজের এখনো অব্দি সবচেয়ে করতে কোন কাজটা সবচেয়ে ভালোবাসিস? আমার সবচেয়ে ভালো লাগে গান লিখতে আর সুর করতে। এবং বাড়িতে যখন আমি ওটা প্রথম গানটা জন্ম নিচ্ছে আর কি, যে আমি একটা কিছু আইডিয়া এসেছে বা একটা কিছু সুর এসেছে মাথায়, এবং সেটা নিয়ে আমি এক্সাইটেড, মনে হচ্ছে সুরটার মধ্যে একটা পোটেনশিয়াল আছে বা থটটার মধ্যে একটা পোটেনশিয়াল আছে, তখন আমি বসে যে ওটাকে এগোনোর চেষ্টা করছি, কর্ড স্ট্রাকচার কি হবে, কিভাবে গাওয়া, শব্দ কি হবে, এই যে একটা প্রসেস, সেইটা আমি খুব এনজয় করি। এবং তারপর যখন গোটা গানের শরীরটা তৈরি হয়, সেটা যখন আমি গেয়ে গেয়ে বোঝার চেষ্টা করি যেটা ঠিক হচ্ছে না, এই জায়গায় ফ্লোটা একটু পাল্টাবে, এই গোটা প্রসেসটা আমি সবচেয়ে বেশি এনজয় করি। এরপরে তো অনেক কিছু পড়ে থাকে, এটার অ্যারেঞ্জমেন্ট, এর রেকর্ডিং, তারপর পারফরমেন্স। কিন্তু এই একটা গানের জার্নি যদি ভাবি, যে গান জন্ম হলো, তারপর সেটা রেকর্ডেড হলো, তারপর সেটার ভাগ্যে যদি জনপ্রিয়তা থাকে তবে জনপ্রিয় হলো, এবং সেটা মঞ্চে পারফর্ম করা, এই গোটা জার্নির মধ্যে আমি সবচেয়ে এনজয় করি হচ্ছে গানটা তৈরি করার প্রসেসটা। এবার এতগুলো গান তৈরি করেছিস, কনস্ট্যান্ট গান তৈরি হতে থাকুক, তোর আরো আরো অনেক অনেক সবকিছু বেস্ট হোক। সব বাচ্চাগুলোর মধ্যে যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে, which was the most difficult to grow, মানে শুটটা এসে গেছে কিন্তু ফাইনাল অবধি পৌঁছতে তোর সবচেয়ে সময় নিজেকে বেশি দিয়েছিস, because you were nurturing it the longest, what would that be? এইগুলো অনেক কটা গান আছে এরকম। স্পেসিফিক্যালি যেটা হয় যে ফিল্মের জন্য যখন গান তৈরি করছি, তখন তো আমাকে একটা রিকোয়েস্ট প্লেস করা হয়েছে, আমার কাস্টমার আমাকে বলেছেন যে এরকম একটা গান আমার দরকার, এবং সেটা বানানোর যে স্ট্রাগলটা আর কি, ন্যাচারালি কিছু দূর লিখলাম, এবার তারপর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা একটু পরিশ্রমের। এবং অনেক কটা ফিল্মের গানের ক্ষেত্রেই হয়েছে, যেরকম একটা এক্সাম্পল হচ্ছে আবার ফিরে এলে, ওটা তৈরি করার সময় অনেকটা সময় আর কি লেগেছিল, কারণ আর কি লেখা যায়, আর কি লেখা যায়, এই ভেবে 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 ভেবে
এবং সুরটা ক্র্যাক করাও খুব টাইম লেগেছিল। তুই গানের কথা বলবি, এক লাইন গাইবি না? আমি ভাবতেই পারছি না অনুপম। একটা লাইন অ্যাটলিস্ট গেয়ে রেফারেন্সে শোনা, কোন একটুখানি তোর গান যদি পাই। আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে, আবার ফিরে এলে, এইটুকুই তো মনে আছে দেখছি। আর কিচ্ছু চাই না। এই যে তুই মনে রেখে আমার আবদারটা রেখেছিস এবং আজকে শোনা কথা কথা শোনা তুই সময় দিয়েছিস, দিস ইটসেলফ ইজ প্রাইসলেস। এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্রাউন্ডেড কিভাবে থাকলি এত, এখনো হাম্বল, এখনো সেই আগের দেখতে দেখতে কতগুলো দশক আগে মনে হচ্ছে যেন আলাপ হয়েছে, বাট শুরু থেকে এখনো অব্দি তোর হিউমিলিটি, হাউ হ্যাভ ইউ রিমেইনড সো সিম্পলি ওয়ান্ডারফুল? এগুলো তো মানুষের ভেতরের নেচার, আসলে এগুলো তো কিছু করে পাল্টানো যায় না। আই ওয়াজ বর্ন অ্যান্ড রেজড ইন সাচ এ ম্যানার যে আমি এইটার থেকে বেরোতে পারবো না আর কি। এটা তো ভালো খারাপের ব্যাপার না, ইট ইজ হাউ আই অ্যাম আর কি। এবার তোর এখন এটা ভালো লাগছে, সবার ভালো নাই লাগতে পারে এটা। এবার একটু র্যাপিড ফায়ারে যাই, ছোট্ট প্রশ্ন, তোর উত্তর। অনুপম রায়ের কাছে ইগো শব্দটার অর্থ কি? ইগো হচ্ছে ওই স্নোইর যে ক্যারেক্টারটা, মানে টিনটিনের যে স্নোই ছিল, তার একদিকে সামনে যদি একটা কিছু একটা বোন পড়ে আছে, সেই বোনটা নেবে কি নেবে না, তাকে ডেভিল বলছে যে বোনটা নাও, আর তার পাশে দেখবে একটা এঞ্জেল স্নোই হয়ে যায়, সে বলছে যে নিও না। এবং ওই যে স্নোই যে দ্বিধায় ভুগছে যে নেবে কি নেবে না, সেই হচ্ছে আমার ইগো। অনুপম রায়ের কাছে রোম্যান্স শব্দটার অর্থ? রোম্যান্স একটা ভীষণই সাবজেক্টিভ একটা বিষয়। আমার ক্ষেত্রে যদি বলা হয়, আমার কাছে পোয়েট্রি খুব রোম্যান্টিক, আমার কাছে কিছু সিনেমা, কিছু মোমেন্টস খুব রোম্যান্টিক, আমার কাছে নেচার খুব রোম্যান্টিক, কিছু গান আমি যে এত ভালোবাসি গিটার বাজাতে এবং গিটারের শব্দ শুনতে, গিটার ইজ ভেরি রোম্যান্টিক। আননোন সিটিতে একসঙ্গে হেঁটে বেড়ানো ইজ রোম্যান্টিক। মা বাবা, এই দুটো শব্দের অর্থ তোর কাছে কি? সেটা তো বলে বোঝানো সম্ভব নয়। সেলফলেস লাভের একটা খুব বড় জায়গা হচ্ছে মা বাবা। পৃথিবীতে বিভিন্ন রকমের ভালোবাসা, সম্মান, আদর সবই পাওয়া যায়, কিন্তু এই একদম সেলফলেস লাভ যারা আর কি নিজের চাইতে আগে আর একটা প্রাণীকে রাখতে পারে আর কি, সেইটাই হচ্ছে মা বাবা। এবং মূল শিক্ষক, পরে মনে হয় যে অমুকের কাছ থেকে এই শিখেছি, এখান থেকে এই শিখেছি, কিন্তু আসল যে কোর ভ্যালুস গুলো, সেটা যে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, সেইটা হচ্ছে মা বাবা। এবং এটার কি বলবো, যে কে কোন বাড়িতে জন্মাচ্ছে এটা তো ভীষণভাবে ডিপেন্ড করে যায় তার বড় হওয়াতে। কে তার বাবা মার সম্পর্ক কিরকম দেখেছে, সেটা তার জীবনে একটা ছাপ ফেলে। আজকে যদি আমি আফগানিস্তানে জন্মাতাম, তালিবান বাবা মার ওখানে, তাহলে আমি বন্দুক চালানো শিখতাম। বা আজকে আমি যদি অন্য কোথাও জন্মাতাম, আমি সেখানকার মতন হতাম। আমি যদি কোনো ট্রাইবাল ভিলেজে জন্মাতাম, আমি তীর ধনুক চালাতে শিখতাম হয়তো। আমি যেভাবে জন্মেছি সেখান থেকে আমি বাবা মার থেকে যা দেখেছি আমি মোটামুটি তাই শেখার চেষ্টা করেছি। ওয়ান্ডারফুল। প্রচুর ফ্যান ফলোইং, গার্লস অ্যান্ড বয়েজ, অফকোর্স মেন অ্যান্ড উইমেন। এবং অফকোর্স আমি দেখেছি সিনিয়র্সরা তোর গান শুনতে শুনতে তাদের চোখ ছলছল করছে, অনেকে কাঁদছে। এনি ফ্যান মোমেন্ট টিল ডেট যেটা ভাবলে হয়তো তুইও ইমোশনালি ইউ ফিল চার্জড আপ, ইট টেকস ইউ টু আ ডিফারেন্ট প্লেস? এইটা আবার কঠিন, কারণ একটা ফ্যান মোমেন্ট মনে করলে তো আরেকজন ফ্যান দুঃখ পাবে, কষ্ট পাবে যে তারটা মনে হলো না। সুতরাং আমি এটা কিছু শেয়ার করছি না। তবে হ্যাঁ, আমরা গান করতে করতে আমি যে ভালোবাসা পাই আর কি, সেটার তো কোনো মূল্য হয় না। আমাদের এই সমাজে সবকিছুর তো মূল্য ধরে দেওয়া হয়েছে, যে এখন ফিল্মেরও আর কি কে কত কোটি টাকার ব্যবসা করলো সেটা দিয়ে মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের এই অ্যাকচুয়ালি যখন মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি হয়, আমার শিল্পের মাধ্যমে, আমার কণ্ঠের মাধ্যমে, কেউ হয়তো আমার কণ্ঠটা শুনতে তার ভালো লাগে, সেটার কোনো মূল্য নেই। এমন বহু বহু মুহূর্ত তৈরি হয়েছে যেখানে ফ্যানেরা বলেছেন
বা শ্রোতারা জানিয়েছেন যে তাদের কি অনুভূতি হয়েছে। এটা এটা ভীষণ আমার জীবনের আমার ভাগ্য আর কি, এত ভালো কিছু পাওয়া জীবনে। ভাবছিলাম ঠিক আছে তাহলে এসি মোমেন্ট বল, বাট আই নো ফ্রম হোয়াট অ্যাঙ্গেল ইউ কাইন্ড অফ গিভ সাচ এ বিউটিফুল রিপ্লাই। কমপ্লিটলি সব ফ্যানরাই হচ্ছে বেস্ট ফ্যান, আই এম শিওর। সো এই যে ফ্যান্ডম, হ্যাঁ ইটস গ্রেট, কিন্তু লোজ গুলো, তাই আমার প্রশ্ন হচ্ছে বেসিক্যালি যখন হাই অ্যান্ড লো, অ্যাজ ইউ সেড হ্যাপিনেস ইজ নেভার কনস্ট্যান্ট। সো যখন আমাদের মনে হয় দেয়ালে পিঠ থেকে গেছে, চারিদিকটা অন্ধকার, কোনো একটা বন্ধু তোকে ফোন করেছে, what would be your message to that one friend or to everybody যারা আমাদের আজকে শুনবে? What would be your positive message? What would be your thought for them? এটা তো মানে সবার জীবনেই ঘটে যে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যায় মানুষ, এবং তখন মানে চারিদিকে ডার্কনেস, যে কোনো কিছু ভালো যায় না, যে এটা ভেঙে পড়ছে, ওটা ধসে যাচ্ছে, একটা কোনো জায়গা পাওয়া যায় না যেটা আঁকড়ে ধরে থাকা যায়। কিন্তু আমার কাছে যেটা মনে আমার বন্ধু যদি আমায় জিজ্ঞেস করে, সেটা হচ্ছে যে এই মাটি কামড়ে পড়ে থাকা সেই সময়গুলোতে, যে আই এম নট গোয়িং টু গিভ আপ, আমি কিছুতেই হাল ছাড়বো না, এবং সেটার জন্য যা যা প্রয়োজন, এবং আমার ক্ষেত্রে যেটা হেল্পফুল সেটা হচ্ছে শিল্প আমায় হেল্প করে, মানে এনি ফর্ম অফ আর্ট আর কি, সেটা গান হতে পারে, বই হতে পারে, সিনেমা হতে পারে, সেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে, হেল্প করে। এটা কিন্তু একদিনের ব্যাপার নয় যে আমি একদিন কষ্ট করে থাকলাম, পরদিন সব ঠিক হয়ে যাবে, পরদিন আরো খারাপ হবে, এবং ইটস আ পিরিয়ড, যখন খারাপ যাবে এটা ডেজ, মান্থস, ইয়ার্স হবে। এইটা পুরো সেই সময়টা মাটি কামড়ে পড়ে থাকা, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন টু মি আর কি। যদি কেউ জিজ্ঞেস করে আমি সেটাই বলবো। এই যে একটা বড় একটা কথা বললি about how we can all stand up against the negativity, which is that one song, নিজের গান হতে পারে, শোনা গান হতে পারে, দু লাইন যদি সেই গানটা শুনি, এই গানটা তোর লাইফে has been very inspiring or right now is the most inspirational song, একটু মেঘ জমলেই এই গানটা তুই শুনিস বা গেয়ে উঠিস। এটাও আর কি একটা গানের লিস্ট, বিশাল লিস্ট আর কি, যে আমি কোনটা ছেড়ে কোন গান বলবো আর কি, অ্যালবামস এর পর অ্যালবাম শোনা হয় আর কি। তবে যেহেতু একটা গানের কথা বলতে বলেছিস, পথে এবার নামো সাথী, পথে হবে এ পথ চেনা, এই গানটার কথা ভীষণ মনে পড়ছে। এটা ভীষণ ইন্সপায়ারিং, যেমন সুন্দর লেখা সেরকম সুন্দর সুর, এবং গানটার যে চলনের মধ্যেই একটা এনকারেজিং ব্যাপার আছে। এবার একদম অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, তাই একটা ছোট্ট প্রশ্ন, ডু ইউ হ্যাভ এনি প্রেশিয়াস, ইমোশনালি প্রেশিয়াস জুয়েলারি যেটা তোর কাছে you know it's there, maybe you don't wear it, but it is always very precious and will stay the same? সেটা তোর অন্নপ্রাশনের কিছু একটা হতে পারে, or it could be anything. অ্যাকচুয়ালি আমি দেখতেই পাচ্ছি আমার কিচ্ছু পড়ি না আর কি। আমার বেসিক্যালি আমি মিনিমালিস্ট আর কি, আমার লাইফস্টাইলে কোনো কিছুর প্রতি খুব আকর্ষণ, আসক্তি এগুলো নেই, এবং মেটেরিয়াল গুডস এর প্রতি আমার খুব একটা চাহিদা নেই, যার ফলে আই এম নট অ্যাট্রাক্টেড টু অর্নামেন্টস। You are the jewel yourself, অনুপম রায়, এবং এই যে দি অনুপম রায় ইন্ডাস্ট্রি এত বড়, অ্যান্ড আই এম সো প্রাউড অফ ইউ। আমি আর বলছি না বারবার একই কথা, বাট র্যাপিড ফায়ারের শেষের দিকে আর একটা দুটো ছোট্ট প্রশ্ন নেব। এনি ট্রাভেল উইশ লিস্ট, যে জায়গাটাতে তুই যেতে চাস বা ফিরে যেতে চাস? সোশ্যাল মিডিয়াতেই ছবি দেখে লাদাখ, কাশ্মীর এই জায়গাগুলো দেখে এত ভালো লেগেছে, আমি যাইনি কোনোদিন ওখানে, লাদাখে যেতে আমার ভীষণ ইচ্ছে আছে। তিনটে বই যেটা অনুপম রায়কে পার্সোনালিটি, এই যে টোটাল জার্নি অফ চাইল্ডহুড টিল নাও, প্রচুর বই পড়েছিস, বা তিনটে বই যেটা তোর কাছে মনে হয় দিস আর প্রাইসলেস ট্রেজার, আসল ওয়েলথ? এখন তিনটে বই খুঁজে বার করা মুশকিল, আমি অথর বলছি আর কি। মার্কেজের লেখা ভীষণ ইম্পর্টেন্ট আমার জীবনে, বিভূতিভূষণের লেখা ভীষণ ইম্পর্টেন্ট, আর রামচন্দ্র গুহর লেখা আমার ভীষণ ইম্পর্টেন্ট। এবার ধর এমন একটা বন্ধু যে একদম বই পড়ে, ইনকমপ্লিট আর কি, মানে এটা আর কি মাত্র তিনটে বললে হয় না, বাট এনিওয়ে তোর প্রশ্নের জন্য এই তিনটেই বলতে পারিস তুই কমপ্লিটলি। আচ্ছা, এবার ধর প্রচুর বন্ধু বান্ধব আশেপাশে রয়েছে যারা বই
আগে হয়তো পড়তো বা পড়ে না, বা ইয়াং অডিয়েন্স যারা খুব একটা বই পড়ছে না। এবার ধর বই পড়াটা তো ডেফিনেটলি একটা খাদ্য, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো তুই তাদেরকে যদি একটু গাইড করিস, মোটামুটি একজন অ্যাডাল্ট তার ইনিশিয়ালি জাস্ট টু গেট ইনটু দ্য হ্যাবিট অফ রিডিং আ বুক, what could be the first kind of few books that you would recommend this year? মানুষটাকে চিনতে হবে আসলে, যে সেই মানুষটা কিসে ইন্টারেস্টেড। কারণ বইয়ের তো অনেক ধরন আছে। লিটারেচারের বই হতে পারে, ফ্যাক্টস এর বই হতে পারে, জেনারেল নলেজের বই হতে পারে, কুইজের বই হতে পারে, ফিনান্সের বই হতে পারে। সেই মানুষটা কিসে ইন্টারেস্টেড তার প্রেসক্রিপশন সেরকম হওয়া উচিত আর কি। কেউ কবিতা পড়তে ভালোবাসে, কেউ মানে স্পোর্টস এর বই পড়তে ভালোবাসে। বুকস বলতে হচ্ছে, বুকস হচ্ছে একটা সাবজেক্ট, তার ভেতরে আর কি প্রচুর সাবডিভিশনস রয়েছে, ক্লাসিফিকেশনস রয়েছে। সে কি পড়তে চায় সেটা প্রথমে জানতে হবে। যে এবার ধর একটা বাচ্চা যে একদম কাদা, বয়স তার 5, এক্সাম্পল, শিশু, তাকে তুই যদি বলিস যে রিডিং হ্যাবিটটা তার পরিবার থেকে যদি ডেভেলপ করতে চায় বা তার বই পড়া, তাহলে কি কয়েকটা বইয়ের যদি জাস্ট একটু একটা অ্যাডভাইস দিস ফ্রম অনুপমস মাস্টার লিস্ট। ছোট বয়সে যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে ধৈর্যের। বড়দের যে ভীষণ ধৈর্য থাকে তা বলছি না, কিন্তু ছোটবেলায় এত মানে ওয়ার্ল্ডটা তো তখনও ডিসকভার করা যাচ্ছে না, মানে বসিয়ে রাখা মুশকিল। তাই জন্য অ্যাডভেঞ্চারের বই পড়লে আমার মনে হয় বাচ্চাদের ভালো লাগতে পারে। মানে কোয়ালিটি অফ রাইটিং বা কোয়ালিটি অফ স্টোরি সেই বয়সে ম্যাটার করে না, যে কিছু একটা অ্যাডভেঞ্চারাস ঘটছে। কারণ ওকে বাচ্চাটার তো অ্যাটেনশনটা ড্র করে রাখতে হবে। আই ক্যানট এক্সপেক্ট যে একটা 5 বছরের বাচ্চার অঙ্কের বই পড়তে ভীষণ ভালো লাগছে, এটা ন্যাচারাল নয়। যদি কেউ হয় সেটা এক্সেপশনাল, এবং উই হ্যাভ আইডেন্টিফাইড আ প্রডিজি, তাকে অন্যভাবে ট্রিট করা উচিত। একটু এন্টারটেইনিং, একটু মজাদার অ্যাডভেঞ্চারের বই মনে হয় বাচ্চাদের ভালো লাগে। এবার কনগ্রাচুলেশনস ফর your amazing relationship and we wish you a happily ever after journey. লাস্ট প্রশ্ন, তোর আর প্রস্মিতার কোন একটা গান দুজনে মিলে গাইলে you feel happiest? এখনো সেটা রিলিজ করেনি, এটা রিলিজ করলে তারপর বলবো আর কি। আমি এটা কি কিশোর আসারও কোনো গান নেই যেটা তোরা কখনো কণ্ঠ মিলিয়ে খুশি হোস? আমরা একসঙ্গে ওরকম গান গাই না যে বাড়িতে বসে আমি আর ও একসাথে গান গাইছি। আচ্ছা ওকে, রেয়ার, ওকে, নো প্রবলেম। তাহলে এটা বরঞ্চ 2025-এ তাহলে আমরা এক্সপ্লোর করতে পারি। অ্যান্ড খুব ভালো লাগলো অনুপম, আজকে তোর সাথে তুই সময় দিলি, এবং নতুন বছর তোর সাথে এ ফর অ্যালফাবেটে তুই প্রথম থেকেই রয়েছিস, ইট ইজ ইউ। এবং জানুয়ারি মাসের আড্ডাতে তোকে পেয়ে দারুণ খুশি হলাম। তোর এক্স্যাক্টলি কেমন লাগলো প্লিজ শেয়ার ইট উইথ আস, উড লাভ টু নো। ভালো লাগলো, তোর সাথে অনেকদিন বাদে কথা হলো, এটাও বড় পাওয়া। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর একটা নিউ ইয়ার উইশ কি পেতে পারি আমরা আমাদের সকলে? শোনা কথা, কথা শোনার প্রত্যেক দর্শককে জানাই, প্রত্যেক শ্রোতাকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2025 খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো ভেরি মাচ অন বিহাফ অফ অল অফ আস এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর সকলের তরফ থেকে অনুপম রায়, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়ার প্রেশিয়াস টাইম, ওয়ার্ডস অ্যান্ড প্রাইসলেস ফ্রেন্ডশিপ। গড ব্লেস, গড ব্লেস। থ্যাংক ইউ।